হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে কি আর বলবো, গরমে সবার অবস্থাই খারাপ। প্রচণ্ড গরম, আমরা আর কি সবাই জানি যে এতটাই গরম পড়েছে যে গরমে আমরা সবাই আসলে অতিষ্ঠ। তো এই গরমে আসলে ঠান্ডা টাইপের সবজি বলতে আসলে হালকা পাতলা যেভাবে যা রান্না করা যায় আমি সেভাবেই ট্রাই করেছি। আর আজকের যে রান্নাবান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আমার 2 দিনের রান্নাবান্নার ভ্লগ বলতে পারেন, কারণ 2 দিনের ক্লিপ হচ্ছে রান্নাবান্নার আমি এটা অ্যাড করে দিয়েছি। আর ঢ্যাঁড়স নর্মালি আমরা ভাজি খেতে পছন্দ করি, কিন্তু এভাবে আমার মতো কে আছে যে দেশি চিংড়ি দিয়ে এভাবে জাস্ট ঢ্যাঁড়সটাকে কেচে মানে ভিতর থেকে হালকা কাটা কাটা করে দিয়ে হচ্ছে এভাবে করে রান্না করে এটা আমার কাছে খুবই পছন্দের। আর যারা এভাবে ঢ্যাঁড়স রান্না করাটা খায়নি তারা অবশ্যই তাদেরকে বলবো এভাবে করে অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। তো এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা ছিল শিলন ট্যাংরা মাছ, যেটা আর কি নদীর মাছ বলা হয়। এই মাছটা আসলে খুবই মজা। এই মাছটাকে আসলে কে কি নাম বলে সেটা জানি না, বাট আমাদের বরিশালের ভাষায় এটাকে বলা হয় শিলন ট্যাংরা মাছ। যেটা কিছুদিন আগে আমরা বরিশালে গিয়েছিলাম, তো যখনই আমরা বরিশালে যাই তখনই ট্রাই করি বরিশাল থেকে দেশি চিংড়ি দেন হচ্ছে নদীর টাইপের কিছু মাছ আমরা নিয়ে আসতে, কারণ এটা টেস্টটা আসলে খুবই মজা। এখন আমি মাছটা যেভাবে রান্না করব, দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ আদা। তো আসলে এই শিলন ট্যাংরা মাছটা আমি যেভাবে রান্না করি সেটা হচ্ছে টমেটো আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে আমার এই মাছটা খুবই ভালো লাগে। তো কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই মাছটার নাম আপনারা কে কি নাম বলেন আসলে আমার জানা নেই, বাট আমাদের বরিশালের অঞ্চলের ম্যাক্সিমাম লোকই হচ্ছে এই মাছটাকে নদীর শিলন ট্যাংরা মাছ বলা হয়। তো এই যে এখন আমি সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো কষানোটা এমনভাবে করতে হবে যাতে কোনো মশলার স্মেলটা না আসে, জাস্ট তেলটা উপরে উঠে আসে, ঠিক ওভাবে করে আমি রান্না করতেছি। আর অপর পাশে কিন্তু আমার ঢ্যাঁড়সটা আমি হালকা একটু জাস্ট কষিয়ে এরপরে কিন্তু একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি জাস্ট ঢ্যাঁড়সটাকে সিদ্ধ হওয়ার জন্য। তো আর এক পাশে হচ্ছে আমার মাছ রান্না হচ্ছে। এখন কিন্তু আমার মাছের রান্নার জন্য যে মশলাটা কষিয়েছি সেটা কিন্তু অলরেডি তেল কিন্তু উপরে উঠে আসছে। এখন জাস্ট আমি এটার ভিতরে আমি এই মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ মাছটা কিন্তু ভালো মতো এই মশলার সাথে কষাতে হবে, তাহলে কিন্তু বেশি টেস্ট হবে। তো আমি ফার্স্টে এই যে শিলন ট্যাংরাটা, আর এখানে কিন্তু 2-1টা শিলন ট্যাংরার সাথে কিন্তু পোয়া মাছও ছিল, যেহেতু এগুলো পুরোপুরি হচ্ছে গিয়ে নদীর মাছ। তো এই শিলন ট্যাংরার মধ্যে 1-2টা পোয়া মাছও ছিল সাথে। তো এটাকে আমি জাস্ট ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু অলরেডি মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এভাবে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে একটা বাটিতে উঠিয়ে নিব। খুবই সাবধানে উঠাতে হবে, কারণ মাছটা কিন্তু অনেক নরম টাইপের মাছ, কারণ আমি যেহেতু এটা ভেজে নেইনি। তো এই মাছটা আমি কাঁচা রান্না করেছি, খুব সাবধানে মাছটা অন্য একটা প্লেটে উঠিয়ে নিতে হবে। দেন এই যে মশলাটার মধ্যে আমি আবার কষানো যে মাছের যে মশলা, এটার মধ্যে আমি আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আমার তো মাছটা কষানো হয়ে যাওয়ার পরে যে একটা পাত্রে এভাবে করে উঠিয়ে রেখেছিলাম, আর অপর সাইডে কিন্তু আমার কিন্তু ঢ্যাঁড়স রান্না হয়ে গিয়েছে। আর যারা এভাবে ঢ্যাঁড়স রান্না খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার টেস্টটা খুবই মজা হয়। তো আমি কিন্তু ঢ্যাঁড়স আনলে মাঝে মাঝে এভাবে ভাজিও করি, আবার মাঝে মাঝে এভাবে রান্নাও করি। তো আমার কিন্তু সেই মশলার মধ্যে আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জাস্ট এই মশলা আলুর ভিতরে আমি জাস্ট মাছটা উপর থেকে খুবই সাবধানে দিয়ে দিয়েছি।
এখন আমি পরিমাণ মতো জাস্ট পানি দিয়ে দিব আর একটু টমেটো দিয়ে দিব। আর যেই পাত্রটায় আসলে আমি মাছটা উঠিয়েছিলাম সেটাতেই আমি অল্প একটু পানি দিয়ে যতটুকু পরিমাণে আমার মাছের ঝোল লাগবে অতটুকু পরিমাণেই আমি পানি দিয়ে জাস্ট এর উপর থেকে আমি টমেটোটা প্রয়োজন মতো টমেটো দিয়ে দিব এবং আমি এটাকে ফুটে ওঠার পর্যন্ত ওয়েট করব। এই যে আমার কিন্তু মাছটা কিন্তু অলরেডি কিন্তু মানে ঝোলটাও কমে আসছে। দেন হচ্ছে আমি ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এটা চাইলে কেউ ধনিয়া পাতাও দিতে পারে, বাট আমার শিলন ট্যাংরা মাছে একটু জিরার গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, তো আমি এভাবেই দিয়ে দিলাম। তো আসলে আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই আমি রান্নাটা করেছি। আর আমার ফাইনাল লুক কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ হয়েছে খেতে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি রান্না করব পুঁই শাক। তো পুঁই শাকটাকে রান্না করব দেশি চিংড়ি দিয়ে। এই চিংড়িটাও আমি বরিশাল থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো এরপরে একটা কড়াইতে তেল গরম দিয়ে দিব। তো এবার একটু পুঁই শাক যেভাবে আমি রান্না করব নর্মালি সেটার ভিতর হচ্ছে আলু দিব। তো আমার কাছে পুঁই শাকের মধ্যে আলু দিলে কিন্তু পুঁই শাকটা অনেক বেশি টেস্ট লাগে। তো আমি আমার মতো করে পুঁই শাকটা রান্না করতেছি। তো রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি প্রয়োজন মতো দিয়ে নিব। এরপরে আর কি এটাকে ভালো মতো হালকা করে একটু ভেজে দেন হচ্ছে আমি চিংড়ি মাছটাও কিন্তু দিয়ে দিব। চিংড়ি মাছটাও আমি একটু হালকা করে ভেজে নিব। এরপর প্রয়োজন মতো হলুদ লবণ একটু দিয়ে নিব, কারণ হলুদটা আমি দিব এই কারণে যেহেতু আমি এটার সাথে আলু অ্যাড করেছি, তাই এটা একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলে আসলে মানে দেখতে সুন্দর লাগবে, তাই আসলে। আর আমি যদি আসলে পুঁই শাকটাতে রান্না করতাম বলতে আলু ছাড়া তাহলে আমি দিতাম না, তাহলে জাস্ট নর্মালি আমি এভাবেই রান্না করতাম। এরপরে কিন্তু আমি একটু গুঁড়া মরিচও অ্যাড করে দিব, যেহেতু পুঁই শাকটা আমি একটু ঝোল ঝোল টাইপের ঝাল টাইপের রান্না করব। আমি একটু কালারফুলের জন্য একটু ঝাল ঝাল করার জন্য একটু সামান্য পরিমাণে গুঁড়া মরিচও দিয়ে দিয়েছি। আর আমার এই গুঁড়া মরিচটা কিন্তু অনেক ঝাল, তাই অল্প দিলেই হয়ে যায়। তো এরপরে আমি জাস্ট ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলা ভালো মতো কষে যায়। দেন হচ্ছে আলু কেটে রেখেছিলাম আর পুঁই শাকের ডাঁট যে এটাকে আমি আলুর সাথে একটু ভালো মতো আগেই কষিয়ে নিব, যাতে পুঁই শাকটা তো খুবই দ্রুত রান্না হয়ে যায়, কারণ এটা খুবই নরম টাইপের একটা শাক। তাই ডাঁটটাকে আগে দিয়ে এটার সাথে ভালো মতো কষিয়ে একটু সিদ্ধ করে নিব। দেন হচ্ছে আমি পুঁই শাকটা অ্যাড করে দিব। খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আর পুঁই শাকটা আসলে এভাবে করে রান্না করে আপনারা সবাই খেয়ে দেখবেন, অবশ্যই মজা লাগবে। তো আমি আসলে নর্মালি পুঁই শাক যেভাবে রান্না করি অনেক সময় খালি রান্না করি চিংড়ি মাছ দিয়ে, বাট আলু দিয়ে আমি যখন রান্না করি তখন এভাবে করেই একটু ঝোল ঝোল করে রান্না করি, অনেক বেশি ভালো লাগে। তো আমার কিন্তু পুঁই শাকের রান্নাটা আমি যেভাবে করতে চেয়েছিলাম এভাবে করেই আমি চেয়েছিলাম, একটু হালকা ঝোল ঝোল থাকবে। আর আমার পুঁই শাকটা কিন্তু সুন্দর মানে গ্রিন টাইপের ছিল আমি যেভাবে চেয়েছিলাম। তো এটার জন্য একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে পুঁই শাকটা আসলে সবুজ টাইপের রান্না করতে হলে অবশ্যই ঢাকনা দিবেন না। ঢাকনা দিলে কিন্তু পুঁই শাকের যে রংটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। পুঁই শাক কি যে কোনো শাকই আসলে ঢাকনা দিলে তার রংটা একদমই নষ্ট হয়ে যায়, তাই কখনোই ঢাকনা দিবেন না। তো এরপরে হচ্ছে গিয়ে আমি এখন ঢেঁড়স আবার ভাজি করব। যেহেতু আপনাদের ভাইয়া অনেকগুলো ঢেঁড়স এনেছিল, তাই আমি সেই ঢেঁড়সটাকে দুই ভাগে 2 দিনে রান্না করেছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ছিল আমার রান্নাটা পরের দিনের রান্না,
মানে যেটা 2 দিন বসে আমি করেছি। তো এবার আজকে করেছি আমি ভাজি, তাই এভাবে করে কেটে নিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে নর্মালি আমরা যেভাবে ভাজি করি এভাবে করেই আসলে ভাজিটা আমি করেছি। আর আমার কাছে ঢেঁড়স ভাজিটা খুবই মজা লাগে, কারণ মানে গরমের মধ্যে এই টাইপের সবজি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এটাকে নর্মালি ভাবে ঢেঁড়স যেভাবে রান্না করে আমিও সেম ভাবে রান্না করি। আমার কিন্তু ফাইনাল ঢেঁড়স চিংড়ি কিন্তু রান্না করা ডান, কারণ আমি কিন্তু ঢেঁড়সটাকে গ্রিন গ্রিন ভাবেই রেখেছি যাতে সবুজ কালারটা থাকে। এভাবে সবুজ কালার থাকলে কিন্তু খেতেও ভালো লাগে, কিন্তু পুরোপুরি কিন্তু আমার ঢেঁড়স কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কারণ আপনারা ট্রাই করবেন ঢেঁড়সটাকেও যখন রান্না করবেন সবুজ রাখতে, অবশ্যই ঢাকনা দিবেন না। এরপরে হচ্ছে আমি একপাশে ইলিশ মাছ রান্না করছি। তো এই ইলিশ মাছটাও কিন্তু আমাদের বরিশাল থেকে আনা হয়েছে। ওই যে কিছুক্ষণ আগে শেয়ার করলাম যে বরিশাল আমরা যতবারই যাই ততবারই আমরা বরিশাল থেকে আসার পথে আমরা কিন্তু মাছ কিনে আনি, নদীর টাইপের মাছ। আর এক পাশে হচ্ছে চিংড়ি শুটকি করব, তাই এটাকে ভালো মতো ফ্রেশ করে ধুয়ে দেন হচ্ছে এটাকে একটু হালকা তেল দিয়ে একটু সামান্য রসুন দিয়ে এটাকে টেলে নিচ্ছি। এরপরে কিন্তু আমার ফাইনালি চিংড়ি মাছের ভর্তাও কিন্তু রেডি হয়ে গেল। তো এটা আসলে আমার খুবই মজা হয়েছিল, মানে এই ভর্তাটা, চিংড়ি মাছের ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আর এরপরে হচ্ছে গিয়ে আমি চিংড়ি মাছের ভর্তার পরে এই বরিশাল থেকে আনা চাপিলা মাছ, এটার পাশে হচ্ছে কলমি শাক দিয়ে একদমই মাখা মাখা করে এটাকে আর কি রান্না করেছি, যেটা আমার খুবই পছন্দ। আর এটা আয়ানের জন্য সামান্য পরিমাণে একটু মুরগির মাংস রান্না করেছিলাম, কারণ আয়ান তো আর মাছ খেতে পারে না, তাই আসলে এই ছোট ছোট মাছ তো এগুলো আসলে এত কাটা থাকে যেগুলো আয়নের পক্ষে সম্ভব না। তো আমার কাছে চাপিলা মাছটা এভাবে করে আজকে নতুন পদ্ধতিতে রান্না করলাম। সবসময় আসলে ফ্রাই করে মশলা দেয়া হয়, তো আজকে ভাবলাম এভাবে রান্না করি। তো এরপরে হচ্ছে গিয়ে কলমি শাক রান্না করা হচ্ছে। কলমি শাক যখন আমি নর্মালি রান্না করি একটু সামান্য পরিমাণে আলু কুচি দিই, যেটা আমার কাছে মনে হয় টেস্ট আরও বেশি ভালো লাগে। আর আমি খুবই ঝাল ঝাল করে হচ্ছে কলমি শাকটা দেশি চিংড়ি দিয়ে রান্না করেছি। এই চিংড়িগুলো আসলে বরিশাল থেকে আনা হয়েছিল। আর বরিশালে এই দেশি চিংড়ির আর একটা নাম হচ্ছে মটকা চিংড়ি, অনেকেই এটা বলে। মটকা চিংড়ির ছোট সাইজটাই হচ্ছে আমরা বরিশাল থেকে নিয়ে এসেছি, এবং এগুলোতে এত পরিমাণে স্মেল যেটা খাবারে একদম খুবই সুঘ্রাণ ছড়ায়। তো যাই হোক, আর আমি যতগুলো রেসিপি দেখিয়েছি আপনাদের কাছে, তো এগুলোর মধ্যে আসলে কার কোনটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।